আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল হিস্টোলজি। আজকে আমাদের আলোচনা বোন নিয়ে। তো বোন ভিডিও দেখার আগে আমাদের কানেকটিভ টিস্যু প্রপারের ভিডিওটা দেখে নেওয়া উচিত। কানেকটিভ টিস্যু প্রপারের ভিডিওতে আমরা কানেকটিভ টিস্যুর মধ্যে যে ধরনের সেল, ফাইবার্স এবং গ্রাউন্ড সাবস্টেন্স থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো বোন হলো একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, যার কারণে সে কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে ইনক্লুডেড না। এর কিছু রিজন আছে, যেমন বোন রিজিডিটি শো করতে পারে, কিন্তু কানেকটিভ টিস্যু একটু মোটামুটি সফট থাকে, রিজিডিটি শো করতে পারে না। কানেকটিভ টিস্যুর প্রপারের মধ্যে যে সেল থাকে সেগুলো হলো ফাইব্রোব্লাস্ট, ফাইব্রোসাইট, বাট বোনের মধ্যে যে সেল সেগুলো অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তো বোনের সাথে কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে এরকম কিছু ডিসিমিলারিটি থাকার জন্য বোন হলো একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। ওকে ফাইন। তো বোনের একটা ডেফিনেশন লাগবে। ডেফিনেশনটা হচ্ছে, আমরা এটা ডেফিনেশন দিতে পারি, বোন ইজ এ স্পেশালাইজড, আমরা বলছিলাম স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, দেন রিজিডিটি শো করতে পারে, মিনারেলাইজড, ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে অনেক সল্ট থাকে, মিনারেলগুলো থাকে, মিনারেলগুলো অ্যাড হয়। তো মিনারেলাইজড কানেকটিভ টিস্যু দ্যাট ফর্মস দ্য স্কেলেটাল ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি, ইট কনসিস্টস অফ সেল, তারপর হচ্ছে ইসিএম, ইট সার্ভস মাল্টিপল স্ট্রাকচার অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশন। ওকে, তো আমরা বোনের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পারি। এখানে খুব বেশি যে ডিফারেন্স আছে ওই রকম না, তবে কাছাকাছি। ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সের মধ্যে টাইপ 1 কোলাজেন থাকবে। ওকে, আমরা পড়ছিলাম যখন কোলাজেন পড়তেছিলাম টাইপগুলো, তার মধ্যে প্রথম 5টা টাইপ আমরা পড়ছিলাম, যার মধ্যে ফার্স্ট টাইপে 1 লেখা ছিল। 1 থেকে বলছিলাম যে 1 থেকে বোন, তাহলে বোনের জন্য 1 হয়, কোলাজেন টাইপ 1। প্রোটিওগ্লাইকান, মাল্টি অ্যাডহেসিভ গ্লাইকোপ্রোটিন থাকে, সেগুলো তো আমরা জানি। এরপরে বোন সেল, বোন সেলের মধ্যে অস্টিওসাইট আছে, অস্টিওব্লাস্ট আছে, ক্লাস্ট আছে, সেগুলো সম্পর্কে দেখব। অল বোনস আর লাইন্ড, আচ্ছা, বোনের বাইরের দিকে কাভারিংটা হলো পেরিওস্টিয়াম, আর ভিতরের দিকে যে মেডুলারি কেভিটি থাকে সেই মেডুলারি কেভিটি এটা হলো এন্ডোস্টিয়াম দ্বারা লাইনিং করা থাকে। অ্যান্ড বোনের মধ্যে মেরু কেভিটি লেখা আছে, আবার মেডুলারি কেভিটি আছে। মেডুলারি কেভিটি বা মেরু কেভিটি সেম জিনিস, যার মধ্যে বোন মেরুটা থাকে। তারপর বোনের মধ্যে ব্লাড সাপ্লাইটা বেশি আছে, বোনের মধ্যে নার্ভ সাপ্লাই আছে, কিন্তু এখানে কার্টিলেজের সাথে ডিফারেন্স, কার্টিলেজের মধ্যে কিন্তু নাই। তাহলে কার্টিলেজে ব্লাড সাপ্লাই নাই, নার্ভ সাপ্লাই নাই, বাট বোনের মধ্যে ব্লাড সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই আছে, এবং ব্লাড সাপ্লাই এখানে বেশিও আছে, হাইলি ভাস্কুলার। বোনস আর হার্ড, রিজিড স্ট্রাকচার দ্যাট প্রোটেক্টস ভেরিয়াস অর্গান। যেহেতু সে বাইরের দিকে একটা আমাদের ভিতরের যে ভিসেরাগুলো আছে, ভিসেরাগুলো একটা প্রোটেকশন দিতে পারে। এই তো, বাকি হচ্ছে রিজেনারেশন, রিপেয়ার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। তো বোন এবং কার্টিলেজের মধ্যে একটা ডিফারেন্স আমরা দেখতে পারি। ডিফারেন্সটা সেলিম রেজা স্যারের বই থেকে নেওয়া। এখানে আমাদের হ্যাভার্সিয়ান সিস্টেম বোনের মধ্যে থাকবে, যদিও আমরা এখনও পড়ি নাই, কিন্তু আমরা ক্লাস 11-12 হয়তো পড়ছি এরকম সম্পর্কে। হ্যাভার্সিয়ান সিস্টেম বোনের মধ্যে থাকে, কার্টিলেজে থাকে না। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বোনের ক্ষেত্রে ক্যালসিফাইড, স্বাভাবিক, ক্যালসিফাইড হয়েছে দেখেই তো সে বোন হয়েছে। আর আনক্যালসিফাইড, ক্যালসিফিকেশন মানে ক্যালসিয়ামযুক্ত হওয়া, অর্থাৎ মিনারেলাইজেশন। মিনারেলাইজেশন অ্যান্ড ক্যালসিফিকেশন দুটাকে আমরা সমার্থকভাবে ইউজ করতে পারি ইন কেস অফ বোন। প্রসেস অফ গ্রোথ, অ্যাপোজিশনাল গ্রোথ হয়, আর এখানে হলো অ্যাপোজিশনাল ইন্টারস্টিশিয়াল মেথডে গ্রোথ হয়। কার্টিলেজেরটা আমরা দেখছি, এর মধ্যে শুধুমাত্র অ্যাপোজিশনাল মেথডে বোন এর মধ্যে গ্রোথ হবে। ভাস্কুলারিটিটা হাইলি, এটা হচ্ছে ভাস্কুলার নার্ভ সাপ্লাইটা আছে নাই। কাভারিং পেরিওস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম, কনসিস্টেন্সি হার্ড অ্যান্ড সফট। বোন কার্টিলেজ ইন্টারচেঞ্জ, কোনো কিছু যখন একবার বোন হয়ে যায় তখন কিন্তু সেটা আর কোনো সময় কার্টিলেজ হয় না, কিন্তু কার্টিলেজগুলো এন্ডোকন্ড্রাল অসিফিকেশনের মাধ্যমে কার্টিলেজ থেকে বোনে কনভার্ট হইতে পারে। ওকে, তো আমরা বোনের মধ্যে কী সাবস্টেন্স আছে, কম্পোনেন্টসগুলো একটু দেখে ফেলি। বোনের ক্ষেত্রে তার 25% হলো ওয়াটার, আর বাকি 75% হলো সলিড। এই 75%-এর মধ্যে কিছু থাকবে সেল, কিছু থাকবে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। তো স্বাভাবিকভাবে যেহেতু কানেকটিভ টিস্যু, সুতরাং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা এখানে বেশি থাকবে রেদার দেন সেল। তো সেল কী টাইপের হতে পারে? আমাদের রস হিস্টোলজি অনুযায়ী বোনের মধ্যে 5 টাইপের সেল থাকে, তবে ইন জেনারেল আমরা আসলে 4 টাইপের সেল বলেই অভ্যস্ত। 4 টাইপের সেল বলে থাকি। অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট অ্যান্ড অস্টিওক্লাস্ট। এর মধ্যে অস্টিওপ্রোজেনিটরটা হলো ক্রিয়েটরের মতো কাজ করে, অর্থাৎ এ থেকেই পরবর্তীতে অস্টিওব্লাস্টটা ফর্মেশন হয়। ওকে, অস্টিওপ্রোজেনিটর সেলটা ডিফারেন্সিয়েটেড হয়ে অস্টিওব্লাস্ট হয়। এই অস্টিওব্লাস্টটা আসলে বিল্ডার হিসাবে কাজ করে। কাকে বিল্ড করে?
অস্টিওসাইটকে বিল্ড করে। অর্থাৎ এই যে অস্টিওব্লাস্ট আছে, অস্টিওব্লাস্টটা থেকে পরবর্তীতে অস্টিওসাইটটা ডিফারেন্সিয়েটেড হয়। দেন এটা তো অস্টিওসাইট, যেটা আমাদের বোনটা আসলে ফর্মেশন করে থাকে, বোনের মধ্যেই অস্টিওসাইটটাই থাকে। এখন আর এই যে অস্টিওক্লাস্টটা থাকলো, এই অস্টিওক্লাস্টের কাজ কি? অস্টিওক্লাস্ট বাকি 3 ধরনের সেলের তুলনায় আলাদা, কারণ সে হিমোপয়েটিক স্টেম সেল থেকে আসছে, আর বাকিগুলো মেসেনকাইমাল স্টেম সেল থেকে আসছে। তো মেসেনকাইমাল স্টেম সেল থেকে আসছে মানে হলো এরা কিন্তু সরাসরি বোনের উপাদান, বাট এই যে অস্টিওক্লাস্টটা সে আসলে মনোসাইটটা যখন টিস্যুতে যায় তখন এক একটার জন্য এক এক নাম হয়। আমরা পড়ছি যে লিভারের জন্য গেলে সেটা কাপ্পার সেল হয়, লাঙে গেলে সেটা অ্যালভিউলার ম্যাক্রোফেজ বা ডাস্ট সেল হয়। এভাবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আছে প্রত্যেক টিস্যুর মধ্যে। তো এরকমভাবে বোনের মধ্যে আসলে সেটার নাম হয় অস্টিওক্লাস্ট। তো এই অস্টিওক্লাস্টটা ডিস্ট্রয়ার হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে আমাদের কিছু অর্গানিক কম্পোনেন্টস থাকবে, কিছু ইনঅর্গানিক কম্পোনেন্টস থাকবে। অর্গানিক কম্পোনেন্ট থাকে 40%, ইনঅর্গানিক কম্পোনেন্ট থাকে 60%। আজমল স্যারের পড়ছিলা এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে 40% জৈব, 60% অজৈব পদার্থ থাকে, ওইটাই এটা। তো এই যে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল কী কী আছে, তার মধ্যে সর্বপ্রধান এবং ফার্স্ট সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, যেটা নাম সাইন্টিফিক নেমটাও মনে রাখবা, সংকেতটাও মনে রাখবা, কারণ এটা আমরা বায়োকেমিস্ট্রিতে কাজে লাগাই। এছাড়া আছে ক্যালসিয়াম ফসফেট। তো ক্যালসিয়াম ফসফেটটাই আসলে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট হিসেবে থাকে। এছাড়া কিছু আয়ন আছে, আয়ন হচ্ছে বাইকার্বনেট, সাইট্রেট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অত ইম্পর্টেন্ট না। তো অর্গানিক কম্পোনেন্টসকে ভাগ করা যায় আবার কিছু উপাদানে, যেমন ফাইবার। এখানে আমাদের বোনের মধ্যে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকে। আমরা পড়ছিলাম শুরুতে, আগেও বলছি এখনও বলছি যে বোন এর মধ্যে 1 আছে, তাহলে টাইপ 1 কোলাজেন থাকবে বোনের মধ্যে। এছাড়া টাইপ 5-এর মধ্যেও কিছু আছে, এটা বলা আছে রসিস্টোলজির মধ্যে। তো গ্রাউন্ড সাবস্টেন্স কী কী থাকতে পারে? প্রোটিওগ্লাইকান, গ্লাইকোপ্রোটিন। এর মধ্যে গ্লাইকোপ্রোটিন যারা আছে তার মধ্যে মেইন চিপ যেটা, সেটার নাম হচ্ছে অস্টিওনেকটিন। অস্টিওনেকটিন এটা হলো আমাদের গ্লাইকোপ্রোটিনের মধ্যে অন্যতম, মানে মোস্ট ইম্পর্টেন্ট। তো অস্টিওনেকটিন, অস্টিওক্যালসিন, অস্টিওপন্টিন, তো এইগুলো হচ্ছে আলাদা করে আছে। এখানে আমাদের গ্লাইকোপ্রোটিনের মধ্যে আরও কিছু প্রোটিন, আরও কিছু এই প্রোটিনগুলো কী নিয়ে গঠিত হয়েছে ইত্যাদি ইত্যাদি কিছু ডিটেলস কথাবার্তা আছে রসিস্টোলজিতে। কারো যদি অনেক ইন্টারেস্টেড থাকো তাহলে সেটা দেখতে পারো, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এইখানে অর্গানিক কম্পোনেন্টসের মধ্যে ফসফাটেজ এনজাইমটা থাকে। ফসফাটেজ এনজাইম যেহেতু, সুতরাং সে অবশ্য অর্গানিক কম্পোনেন্ট। তো এটা হচ্ছে ক্যালসিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। তো এই যে অর্গানিক কম্পোনেন্টসটা আছে সেটা টেনসাইল স্ট্রেংথে দেওয়ার ক্ষেত্রে কাজ করে। আর ইনঅর্গানিক ম্যাটেরিয়ালসটা বোনের রেজিডিটির জন্য দায়ী। তাহলে যদি জিজ্ঞেস করে হাউ এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি বা এক্সপ্লেইন হিস্টোলজিক্যালি যে ওয়াই বোন ইজ রিজিড, তাহলে তখন বলবা যে বোনের মধ্যে ইনঅর্গানিক ম্যাটেরিয়ালস থাকে, যার মধ্যে মেইন সাবস্টেন্স হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট। দেন এই ফর্মুলাটা লেখার পরে লিখবা যে এইটাই হচ্ছে আমাদের দ্য কজ ফর রিজিডিটি অফ দ্য বোন। ওকে, তা আমরা মাঝে মধ্যে একটা টার্ম খুব সচরাচর পাই, সেটা হলো ক্যালসিফিকেশন অথবা মিনারালাইজেশন অথবা ডিক্যালসিফিকেশন অর ডিমিনারালাইজেশন। তো মিনারালাইজেশন মানে হলো ইনঅর্গানিক ম্যাটেরিয়ালটা এই অর্গানিক ম্যাট্রিক্সের সাথে ইনঅর্গানিক যে ম্যাটেরিয়ালস আছে, স্পেশালি ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট, এই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইটটা যুক্ত হওয়া, এটার নাম হলো মিনারালাইজেশন। আর যদি এই ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট এটা বোন ম্যাট্রিক্স থেকে বের হয়ে কোথায় যাবে? রক্তে যাবে। ব্লাডের মধ্যে যদি চলে যায় তাহলে সেটার নাম হবে ডিমিনারালাইজেশন বা ডিক্যালসিফিকেশন। তো ক্যালসিফিকেশন কথাটা একটু ব্রড টার্ম, এই তুলনায় মিনারালাইজেশন একটু শর্ট টার্ম। মানে হচ্ছে ক্যালসিফিকেশন আসলে অনেক ক্যালসিফিকেশনই আছে। বোনের ক্ষেত্রে বললে ধরো ক্যালসিফিকেশন, ক্যালসিয়াম এখানে জমা, ওখানে জমা, বিভিন্ন জায়গার মধ্যে জমা, এটা ক্যালসিফিকেশন। আর মিনারালাইজেশনও একদিক থেকে আমরা বড টার্ম বলতে পারি, কারণ বিভিন্ন টাইপের যে মিনারেল আছে সেগুলো জমে যাওয়া। দুই দিকে ইউজ করা হলেও যখন বোনের জন্য বলবো, বোনের জন্য ক্যালসিফিকেশন মানে মিনারালাইজেশন, দুইটা সেম কথাই বোঝায়। তো আমরা 4 ধরনের সেল পড়লাম: অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এন্ড অস্টিওক্লাস্ট। এর মধ্যে আমরা সেলগুলোর ডিসক্রিপশন সম্পর্কে কিছুটা জেনে নিতে হবে। এটা পরীক্ষার সময় আসে, আমাদের টার্ম পরীক্ষার সময় আসছিল 4 টাইপের সেল সম্পর্কে আলোচনা করার জন্য। তো চলো আমরা অস্টিওপ্রোজেনিটর সেল সম্পর্কে জানি। অস্টিওপ্রোজেনিটর সেলটা কই থেকে আসে? মেসেনকাইমাল স্টেম সেল থেকে আসে। তাহলে মেসেনকাইমাল স্টেম সেল থেকে আসে অস্টিওপ্রোজেনিটর সেলটা। কোথায় থাকে? আমরা জানি যে বোনের যে কাভারিং তার নাম হলো পেরিওস্টিয়াম।
পেরিওস্টিয়ামের ইনার যে সেলুলার লেয়ার থাকে আমরা সামনে পড়ব, পেরিওস্টিয়ামের ইনার সেলুলার লেয়ারের মধ্যে এই অস্টিওপ্রোজেনিটর সেল থাকে। এন্ডোস্টিয়াম যেটা বোন মেরো কেভিটি লাইনিং করে সেটার মধ্যে থাকে হ্যাভার্সিয়ান ক্যানেল, পারফোরেটিং ক্যানেল। পারফোরেটিং ক্যানেল মানে ছোটোবেলায় তোমরা যেটাকে ভকম্যানস ক্যানেল পড়ছো, বা এখানে আমরা ভকম্যানস ক্যানেলই পড়বো, ভকম্যানস ক্যানেলই পারফোরেটিং ক্যানেল অফ বোন। ওকে, তো অস্টিওপ্রোজেনিটর সেলগুলা পরবর্তীতে কিসে কনভার্ট হয়? অস্টিওব্লাস্টে কনভার্ট হয়। অস্টিওপ্রোজেনিটর সেলটা অস্টিওব্লাস্টে কনভার্ট হয়, তার জন্য এখানে কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টরগুলোর নাম পড়তে পারো, রস হিস্টোলজি থেকে নেওয়া। CBFA1 মানে কোর বাইন্ডিং প্রোটিন আলফা 1, BMP কোনো রাজনৈতিক প্রমোশন না, বোন মরফোজেনিক প্রোটিন, RUNX2 এটা হচ্ছে রান রিলেটেড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর 2। এই আর কি কথাবার্তা। তো ফেট কি এখানে অস্টিওব্লাস্টে কনভার্ট হয়। দেন আসো স্ট্রাকচার হলো এখানে এটা ইলংগেটেড অর ওভাল শেপড অ্যান্ড সাইটোপ্লাজমটা গোলজি কমপ্লেক্স, ফ্রি রাইবোজোম এগুলো কন্টেইন করে। কেন? রিজন হচ্ছে এই গোলজি কমপ্লেক্স, ফ্রি রাইবোজোম এদের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন প্রোডাকশন করা। এই প্রোটিন প্রোডাকশনের মাধ্যমে কি হবে? এই অস্টিওপ্রোজেনিটর সেল থেকে অস্টিওব্লাস্ট হবে এবং এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ফাইবার, এইসব গ্রাউন্ড সাবস্টেন্স এগুলো ফরমেশনের ক্ষেত্রে আমাদের কি লাগবে? প্রোটিন লাগবে। এই প্রোটিন ফরমেশনটাই হচ্ছে আমাদের এই অস্টিওপ্রোজেনিটর সেলের মূল কাজ। আর যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ফ্রি রাইবোজোম আছে, গোলজি কমপ্লেক্স বেশি আছে, সুতরাং এটা কি হবে? বেসোফিলিক হবে। মাইটোকন্ড্রিয়া বেশি থাকলে সেটা অ্যাসিডোফিলিক হয়, আর রাইবোজোম বেশি থাকলে সেটা বেসোফিলিক হয়। ওকে, তারপরে হলো অস্টিওব্লাস্ট তার অরিজিনটা কোথায়? অস্টিওব্লাস্টের অরিজিন অস্টিওপ্রোজেনিটর সেল থেকে। মাত্রই আমরা দেখে আসলাম। তো অস্টিওপ্রোজেনিটর সেল থেকে তৈরি হলো। দেন কোথায় লোকেশন? অস্টিওপ্রোজেনিটর সেল যেখানে যেখানে ছিল সেও সেখানেই থাকবে। মানে বাপ যেখানে বাসা বানায় গেছে, ছেলে সেই বাসার মধ্যে থাকতেছে, এই আর কি কথাবার্তা। তো এখন স্ট্রাকচার অর হিস্টোলজি অফ অস্টিওব্লাস্ট, এই উপরের ফিগারটা দেখো আর নিচের লেখাগুলো মিলাও। প্রথম কথা, এখানে এই সেলের আসলে আমরা যদি বলি তাহলে সেলের স্ট্রাকচারটা কেমন হবে? সেলের শেপটা হবে কিউবয়েডাল টু কলামনার আর অথবা ফ্ল্যাটেন্ড। যদি সে অ্যাক্টিভ স্টেজে থাকে তখন সে কিউবয়েডাল থেকে কলামনার হবে। কিউবয়েডাল থেকে কলামনার মানে কি? কিউবয়েডালও হইতে পারে, কলামনারও হইতে পারে। যদি সে কম পরিমাণে অর্থাৎ মডারেট পরিমাণে সিক্রেশন করে, প্রোটিন সিক্রেশনটা যদি তার মডারেট লেভেলের হয় তখন সেটা কিউবয়েডাল শেপের হয়। আর প্রোটিন সিক্রেশনটা যদি হাই হয় তাহলে সে কলামনার সেল হবে। আর ফ্ল্যাটেন্ড হবে যখন তার মধ্যে অ্যাকচুয়ালি ওই লেভেলের প্রোটিন সিনথেসিসের বিষয়টা নাই। মানে যখন ফ্ল্যাটেন্ড হয়ে যাবে তখন আর সে প্রোটিন সিনথেসিস করতে পারবে না। তাহলে যখন প্রোটিন সিনথেসিস হবে না মানে ইনঅ্যাক্টিভ স্টেট, তখন ফ্ল্যাটেন্ড হয়ে যাবে সেলটা। যখন মডারেট লেভেলে থাকবে তখন কিউবয়েডাল, যখন হাইলি প্রোটিন সিক্রেশন করে তখন সেটা কলামনার সেল হয়। তাহলে অ্যাক্টিভ স্টেজে কিউবয়েডাল টু কলামনার, ইনঅ্যাক্টিভ স্টেজে ফ্ল্যাটেন্ড। এরপর আসো সাইটোপ্লাজমটা এখানে বেসোফিলিক থাকে। বেসোফিলিক কেন? কারণ অনেক প্রোটিন আমাদের সিনথেসিস করা লাগবে। রিজন কি? রিজন হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স, ফাইবার, সেগুলোকে সিনথেসিস করা লাগবে। আর সেগুলো সিনথেসিস করার জন্য কি অনেক প্রোটিন থাকা লাগবে। যেমন কোলাজেন ফাইবার, এটা ফর্ম করার জন্য কি প্রোটিন থাকা লাগবে, কারণ এগুলো তো মূলত অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে গঠিত। কোলাজেনের মধ্যে আমরা পড়ছি হাইড্রক্সি লাইসিন ছিল, প্রোলিন ছিল, এইভাবে অনেকগুলো আমাদের 4টা অ্যামিনো অ্যাসিড দেখলাম। তো এই প্রোটিনগুলো দিয়েই তো মূলত আমাদের গঠিত হচ্ছে। সুতরাং প্রোটিন সিনথেসিস করাটাই আমাদের এই অস্টিওব্লাস্টের মূল উদ্দেশ্য হওয়া উচিত। অস্টিওব্লাস্ট থেকে পরবর্তীতে অস্টিওসাইট হবে, কিন্তু সেই অস্টিওব্লাস্টটা গ্রাউন্ড সাবস্টেন্সটা ফরমেশন করা এবং আমাদের ফাইবারটা ফরমেশন করে দেওয়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ। সো অস্টিওব্লাস্টের মধ্যে মেইন ফাংশনটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। আর প্রোটিন সিনথেসিসের জন্য কি লাগবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে রাইবোজোম থাকবে, তারপর গোলজি অ্যাপারাটাস যেটা ওয়েল ডেভেলপড থাকবে। সুতরাং এই সেলটাকে কেমন হওয়া লাগবে? অবশ্যই বেসোফিলিক হওয়া লাগবে। তো নিউক্লিয়াস, লার্জ নিউক্লিয়াস, রাউন্ড, ইসেন্ট্রিক, লং ব্রাঞ্চড, কথায় নিউক্লিয়াসটা বড় লম্বা হতে হবে। আর সাইটোপ্লাজমিক কিছু প্রসেস থাকবে, সাইটোপ্লাজমিক প্রসেস থাকবে এই একটা সেলের সাথে আর একটা সেল। এরা কিছু সাইটোপ্লাজমিক প্রসেস তো থাকবেই, কিছু ইন্টারসেলুলার জাংশন, যেখানে গ্যাপ জাংশন এখানে। তো গ্যাপ জাংশন, যেটাকে আমরা কমিউনিকেটিং জাংশন বলি, এই গ্যাপ জাংশনের মাধ্যমে এই প্রসেসগুলো একটার সাথে আরেকটা অ্যাড করা থাকবে। এই আর কি কথাবার্তা। ফেট কি? ফেট হচ্ছে অস্টিওসাইট। ফাংশন কি? ফাংশন হচ্ছে এখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, ইসিএম ফরমেশন করা আর অস্টিওসাইট ফরমেশন করা, এই হচ্ছে কথাবার্তা। তো আমরা এবার অস্টিওসাইট সম্পর্কে পড়তে পারি। অস্টিওসাইট আমাদের কিন্তু পরীক্ষার সময় অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, ক্লাস্ট এগুলোও আঁকা লাগে। তো
অস্টিওসাইট এর অরিজিন কোথায়? অরিজিন ইন জেনারেল যেখানে হওয়ার কথা, কোথায় হবে? অস্টিওসাইটের অরিজিন হবে অস্টিওব্লাস্ট থেকে। অস্টিওব্লাস্ট। দেন তার লোকেশন কোথায় হবে? লোকেশন হবে সে হচ্ছে বোন লাইনিং সেল। ওকে, তারপরে স্ট্রাকচার বা হিস্টোলজি। তো এটা হলো ফ্ল্যাট অ্যালমন্ড শেপড একটা সেল অস্টিওসাইট। সাইটোপ্লাজমটা দেখো বেসোফিলিক সেমভাবে, এগুলোর মধ্যেও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি অ্যাপারেটাস এগুলো থাকবে, কিন্তু তুলনামূলকভাবে কম। কারণ কি, আমাদের যা তৈরি করার কথা এগুলো কে তৈরি করছে? অস্টিওব্লাস্ট তৈরি করছে। সুতরাং অস্টিওব্লাস্টের মধ্যে এগুলো বেশি থাকা দরকার, সুতরাং সে বেসোফিলিক। আর সে তার মধ্যে কম থাকা দরকার, অত বেশি তো দরকার নাই। তাইলে সে হবে ফেইন্টলি বেসোফিলিক, মানে বেসোফিলিক ঠিক আছে কিন্তু কম। নিউক্লিয়াস ফ্ল্যাটেন্ড, সেন্ট্রালি প্লেসড, নিউক্লিয়ার ক্রোমাটিন ইজ মোর ডেন্সড। আর এখানে হচ্ছে একটা ডেনড্রাইটিক প্রসেস থাকে, এগুলো হচ্ছে ডেনড্রাইটিক প্রসেস। তো এই ডেনড্রাইটিক প্রসেসদের কাজ কি? এরা হচ্ছে কিছু হেমি চ্যানেল রাখে, কিছু হেমি চ্যানেল এগুলো কন্টেইন করে। যে হেমি চ্যানেলের কাজ কি থেকে থাকে, কি লাভ হইল? এরা সেলের সাথে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের কানেকশন প্রদান করে। এই ধরো সেলের সাথে এখানে ধরো এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স আছে, তাহলে সেলের সাথে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের যে কানেকশন সেইটা ফরমেশন করা কার কাজ? ডেনড্রাইটিক প্রসেসের মধ্যে থাকা হেমি চ্যানেলের কাজ। ওকে, ফাংশন অফ অস্টিওসাইট তাহলে কী হবে? মেইনলি অস্টিওসাইটের বোন ম্যাট্রিক্সটা মেনটেন করাটাই হলো অস্টিওসাইটের মেইন কাজ। এগুলো আমরা দেখে ফেলতে পারবো, সিম্পল। অস্টিওসাইটটাই হচ্ছে অস্টিওন বা বোনের মেইন সেল। তারপরে অস্টিওক্লাস্ট। আচ্ছা, অস্টিওসাইটটা আসলে কোথায় থাকে? লেকুনার মধ্যে প্রেজেন্ট থাকে, লেকুনার মধ্যে সেলের বোনের ম্যাট্রিক্সের মধ্যে থাকা লেকুনার মধ্যে প্রেজেন্ট থাকে। তারপর আমরা অস্টিওক্লাস্ট সম্পর্কে পড়ব। তো অস্টিওক্লাস্টের অরিজিনটা কোথায়? অস্টিওক্লাস্ট কিন্তু মনোসাইটটা যখন টিস্যুতে আসে, বোন টিস্যুতে আসে, তখন তার নাম অস্টিওক্লাস্ট হয়ে যায়। তো এখানে অরিজিনটা হবে হেমোপয়েটিক স্টেম সেল। হেমোপয়েটিক স্টেম সেল লোকেশন কোথায়? অস্টিওক্লাস্টটা আসলে একটা লেকুনার মধ্যে থাকে, বাট তার একটা স্পেশাল নাম আছে, এই নামটা হচ্ছে হাউশিপ লেকুনা। ওকে, ফাংশন কি? ফাংশন হচ্ছে বোন রিজর্পশন। কথা হলো বোন রিজর্পশন মানে কি? আবার আমি যখন প্রথমবার পড়তাম তখন মনে করতাম যে বোন রিজর্পশন মানে মনে হয় তৈরি করা, ফরমেশন, বোন ফরমেশন মনে হয় এটার কাজ হবে। না, রিজর্পশন মানে হলো ভাঙা। তাহলে ব্রেকডাউন লিখলেই পারতো। কথা হলো এই রিজর্পশন বোনের মধ্যে ব্রেকডাউন বা ডিমিনারালাইজেশনের ফলে যে ইনঅর্গানিক সাবস্টেন্সটা আলাদা হয়ে গেল, হাইড্রোক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, এইটা ব্লাডের মধ্যে গিয়ে আবার অ্যাবজর্পশন হয়ে যাবে। অর্থাৎ এই ক্যালসিয়ামটা এবং ফসফেটটা ব্লাডের মধ্যে চলে যাবে। তাহলে ব্লাডের মধ্যে গিয়ে ব্লাডের মধ্যে যাওয়ার প্রসেসটা হচ্ছে অ্যাবজর্পশন। তাহলে বোনটা প্রথমে ভাঙলো, ব্রেকডাউন ঘটলো, ব্রেকডাউনের পরে সেইটা আবার ব্লাডের সাথে মিশে গেল। তাহলে রিজর্পশন কথার অর্থ ভেঙে রক্তের সাথে মিশে যাওয়া, এই হচ্ছে ফাংশন। তো এটার ফাংশনটা কীভাবে ঘটে সেটাও আমরা দেখব। স্ট্রাকচার, তো দেখো আমাদের কাছে একটা সেল হচ্ছে এটা আমাদের স্ট্রাকচারের জন্য আইডিয়াল হিসেবে ধরে নিলাম। তো আমরা অস্টিওক্লাস্টের স্ট্রাকচার দেখার জন্য শেপটা হলো ইরেগুলার বা রাউন্ডেড শেপ, সেটা বড় কথা না। সাইজ ভেরি লার্জ। দেখো আমরা জানি যে মনোসাইট যে সাইজে থাকে, যখন সে টিস্যুতে আসে ম্যাক্রোফেজ হয়, তখন কিন্তু তার আগের সাইজের তুলনায় প্রায় 20 গুণ বড় হয়। সুতরাং ভেরি লার্জ সাইজ অবশ্যই হওয়া উচিত। নিউক্লিয়াই মাল্টি নিউক্লিয়েটেড হয়। মাল্টি নিউক্লিয়েটেড কেন হবে? দেখো অস্টিওক্লাস্ট সে বোন রিজর্পশন করার জন্য কিছু এনজাইম লাগে, আর এনজাইমগুলো যেহেতু প্রোটিন, সুতরাং প্রোটিন ফরমেশনের জন্য ট্রান্সলেশন প্রসেস ঘটা লাগবে। আর ট্রান্সলেশন ঘটার আগে তার মধ্যে ট্রান্সক্রিপশন ঘটা লাগবে। ট্রান্সক্রিপশন যদি বেশি বেশি ঘটাইতে চাই, অর্থাৎ বেশি বেশি যদি এনজাইম পাইতে চাই, তাহলে বেশি বেশি ট্রান্সলেশন ঘটাইতে হবে, বেশি বেশি ট্রান্সক্রিপশন ঘটাইতে হবে। আর বেশি বেশি ট্রান্সক্রিপশন ঘটানোর জন্য লাগবে বেশি বেশি নিউক্লিয়াস। সুতরাং মাল্টি নিউক্লিয়েটেড হইতে হবে এটাকে। তাহলে আপ টু 50 নিউক্লিয়াই বলা আছে রসের মধ্যে, যে 5 থেকে 50টা, অর্থাৎ 5 থেকে 50টা নিউক্লিয়াস থাকে। তারপর আসো সাইটোপ্লাজমের মধ্যে আমরা আসলে এখানে লাইসোজোম, এখানে অনেক কিছু লিখছে যেগুলো আমরা এর মধ্যে দেখতে পারবো। তো ফিগারটা আমরা দেখি, এটা হচ্ছে একটা অস্টিওক্লাস্টের ফিগার। তো তার আগে আমরা একটু দেখে ফেলি অস্টিওক্লাস্টটা কীভাবে ফরমেশন হয়। একটা অস্টিওব্লাস্ট থেকে অস্টিওক্লাস্ট প্রিকারসর তৈরি হয়,
অস্টিওক্লাস্ট প্রিকারসর থেকে অস্টিওক্লাস্ট তৈরি হয়। তো অস্টিওব্লাস্ট থেকে অস্টিওক্লাস্ট প্রিকারসর তৈরি হওয়ার জন্য এখানে দুইটা ফ্যাক্টর এখানে স্টিমুলেটেড করে, বা দুইটা ফ্যাক্টর মেইনলি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। একটা হলো MCSF, CSF মানে এখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড না, বরং ম্যাক্রোফাজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা হচ্ছে MCSF এর মিনিং। আর র্যাঙ্কেল মানে হলো রিসেপ্টর অ্যাক্টিভেটর অফ নিউক্লিয়ার ফ্যাক্টর KB লিগ্যান্ড। এইটা হচ্ছে আমরা নামটা মনে রাখবো, এনাফ। অ্যান্ড এটার বিরুদ্ধে কাজ করার জন্য আছে অস্টিওপ্রোটেজারিন। তো এইটা হচ্ছে এই অস্টিওক্লাস্ট প্রিকারসরকে কাজ করতে দিবে না। তো এখানে আমাদের একদিকে আছে র্যাঙ্কেল আর একদিকে আছে অস্টিওপ্রোটেজারিন। তো এরা দুইটাই ব্লাডের মধ্যে ফ্রি ফর্মে থাকে এবং এদের কনসেন্ট্রেশনটা মেজারমেন্ট করে আমরা বুঝতে পারি যে এখানে আসলে অস্টিওক্লাস্ট তৈরি হবে কি না, বা বোন রিজর্পশন কতটুকু লেভেলে হইতেছে। তো এইগুলো আমাদের ক্লিনিক্যালি ইউজ করা হয় ডায়াগনোসিস করার জন্য। তো এখন আসো অস্টিওক্লাস্টের মূল স্ট্রাকচারের মধ্যে। এখানে আমরা দেখতে পারতেছি এখানে কিছু মাইক্রোভিলাই শেপড স্ট্রাকচার আছে। এর উপরে এই জায়গাটা হলো আমাদের রাফেলড বর্ডার। এই রাফেলড বর্ডার দিয়ে কি হয়, বোন রিজর্পশনের জন্য কিছু হাইড্রোজেন আয়নটা বের হওয়া লাগে অস্টিওক্লাস্ট থেকে। এই হাইড্রোজেন আয়ন বা এখান থেকে ভেসিকল থেকে কিছু এনজাইম আসবে, সেই এনজাইমগুলা এই রাফেলড বর্ডার দিয়ে বের হয়। এটা একটা বিষয়। এরপরে আসো ক্লিয়ার জোন, যেটা এদিকে আবার সার্কামফারেন্সিয়াল সিল লেখা আছে, দুইটা সেম জিনিস। ক্লিয়ার জোন অথবা সিল জোন। সিল মানে একদম সিল করে রেখে দেয়, অর্থাৎ অনেক কিছু আছে না যে ধরো অবৈধ জিনিস সেটা একদম দোকানের মধ্যে সিল গালা লাগাই ফেলে, এটার পরবর্তীতে খোলা যায় না, এরকমভাবে সিল লাগাই ফেলে। তাহলে এটা দিয়ে আর কোনো হাইড্রোজেন আয়ন বের হতে পারবে না অথবা এনজাইম বের হতে পারবে না এই রাস্তা দিয়ে। তো ক্লিয়ার জোন এর সাথে কি লাগানো থাকে, ইন্টেগ্রিন প্রোটিন লাগানো থাকে। ইন্টেগ্রিন প্রোটিনটা এই যে এখানে আমাদের এটা হচ্ছে বোন ম্যাট্রিক্স আর এটা হলো অস্টিওক্লাস্ট। তো বোন ম্যাট্রিক্সের মধ্যে থাকা ভিট্রোনেকটিন, আমাদের অস্টিওক্লাস্টের মধ্যে থাকা ইন্টেগ্রিন, এর দুইটা হচ্ছে একসাথে একটা আরেকটাকে রিকগনাইজ করে দুইটা বাইন্ড হয়, অ্যাডহেশন হয়, ফলে অস্টিওক্লাস্ট আর বোনের যে ম্যাট্রিক্স সেটা এইভাবে প্রেজেন্ট থাকে। তাহলে ক্লিয়ার জোন দিয়ে কোনো H+ বা কোনো এনজাইম বের হয় না। ওকে, ফাইন। এছাড়া আছে বেজাল জোন, ভেসিকুলার জোন মানে ভেসিকল এদিকে থাকবে, আর বেজাল জোন মানে যেটা ম্যাট্রিক্সের অপোজিট সাইডে থাকবে। তো ভেসিকুলার জোন এখানে হলো আমাদের যে ভেসিকলগুলো প্রেজেন্ট থাকবে সেই ভেসিকলগুলো থেকে কিছু এনজাইম বের হতে পারে, এই জন্য বলা হয়েছে ভেসিকুলার জোন। এখন এই যে আমরা এখানে একটা স্পেস দেখতেছি, এই স্পেসটার নাম হলো সাব অস্টিওক্লাস্টিক জোন, অর্থাৎ অস্টিওক্লাস্টের নিচে যে জোনটা থাকে সেটা হলো সাব অস্টিওক্লাস্টিক জোন। তো এই জোনের মধ্যে কি থাকবে, এটা মূলত একটা এনভায়রনমেন্ট হিসাবে কাজ করে, যেখান থেকে এই যে আমাদের H+টা বের হবে, এখান থেকে এনজাইমগুলো বের হবে। এই এনজাইমগুলো অস্টিওক্লাস্ট এবং আমাদের অস্টিওক্লাস্ট এবং বোন ম্যাট্রিক্সের মাঝখানে একটা অবস্থায় থাকবে। তাহলে আমরা একটু রিকল করে ফেলি। এখানে আমাদের রাফেলড বর্ডার আছে, এখানে আছে ক্লিয়ার জোন বা সিলিং জোন, এটা একসাথে ভেসোলেটারাল জোনও বলা হয় অথবা আলাদা করে বেজাল জোন বলতে পারো, ভেসিকুলার জোন বলতে পারো। এই ক্লিয়ার জোনের আরেক নামই হচ্ছে সার্কামফারেন্সিয়াল সিল। ওকে, এখানে আমাদের ইন্টেগ্রিন থাকে আর ভিট্রোনেকটিন থাকে। এটা হলো সাব অস্টিওক্লাস্টিক জোন। এই সাব অস্টিওক্লাস্টিক জোনটাকে আমরা হাউশিপ লেকুনা বা রিজর্পশন বে বলতে পারি। এই স্পেসটাকেই আমরা হাউশিপ লেকুনা বলে থাকি। আর এটা হলো বোন ম্যাট্রিক্স, এই পুরাটা এটা হলো বোন ম্যাট্রিক্স। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন আমরা অস্টিওক্লাস্ট কীভাবে বোন রিজর্পশন করে এই প্রসেসটা একটু দেখি। খুব মানে আহামরি কিছু না, ইজি জিনিস। দেখো, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের সেলের মধ্যে আসলো, যেভাবে হোক আসলো। আসার পরে সেলের মধ্যে অস্টিওক্লাস্টের মধ্যে থাকা ওয়াটারের সাথে সে মিলে H2CO3 এটা ফর্মেশন করে বাই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম। দেন এই H2CO3টা আবার ডিসোসিয়েট হবে, ভেঙে H+ বা প্রোটন তৈরি করবে আর বাইকার্বনেট তৈরি করবে। তো এই বাইকার্বনেটটা সেল থেকে সেলের বাইরে চলে যাবে, তার বিনিময়ে ক্লোরাইডটা সেলের ভিতরে ঢুকবে বাই ক্লোরাইড বাইকার্বনেট শিফটিং। এখন এই যে H+টা আমার সেলের মধ্যে আছে, এই H+টা এই যে ATP পাম্পের মধ্যে, হাইড্রোজেন ATP পাম্প, এটার মধ্য দিয়ে সেলের বাইরে চলে আসবে। কোথায় আসলো, হাউশিপ লেকুনাতে চলে আসলো বা সাব অস্টিওক্লাস্টিক জোনের মধ্যে চলে আসলো। এখন এই H+টা আসার পরে সে ইনঅর্গানিক যে সাবস্টেন্সটা আছে, ইনঅর্গানিক যারা ম্যাটেরিয়াল, এই ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলোর মধ্যে আসার পরে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল থেকে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট এইটাকে ব্রেকডাউন করাই ফেলবে। এইটাকে যখন ব্রেকডাউন করাই ফেললো তখন এই যে আমাদের মিনারেল ছিল এটা ব্রেকডাউন হয়ে গেল, তার মানে কি, সেটা ডিমিনারালাইজেশন হলো। এটাই হচ্ছে ডিমিনারালাইজেশন বা বোন রিজর্পশনের প্রসেস। এবং এইটার জন্য এভাবেই কিন্তু এই
এখন ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইটটা যাবে কই? সে কিন্তু ব্লাডের মধ্যে চলে যাবে। সুতরাং সে এখন ব্লাডের মধ্যে চলে যাবে। তাহলে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গেল, ব্লাডের মধ্যে ফসফেটের পরিমাণটাও বেড়ে গেল। এই হচ্ছে প্রসেস। তো এখানে আমাদের অর্গানিক যে পার্টটুকু আছে, এখানে দেখো এই যে ভেসিকুলার জোন, এই ভেসিকুলার জোনের যে ভেসিকলগুলো আছে সেই ভেসিকল থেকেও কিছু এনজাইম বের হতে পারে। যেমন কিছু এনজাইমের নাম অ্যাকচুয়ালি বলা হয় যে ক্যাথেপসিন কে, অ্যাসিড ফসফাটেজ। এই এনজাইমগুলো আমাদের যে অর্গানিক ম্যাট্রিক্স আছে কোলাজেন, এই কোলাজেনটাকে ভেঙে ফেলে, অথবা কোলাজেন তো ফাইবার, এছাড়া আমাদের গ্রাউন্ড সাবস্টেন্স আছে, গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে গ্লাইকোপ্রোটিন, এগুলাকে ব্রেকডাউনও করে ফেলে। তো এই আর কি কথাবার্তা। আমাদের অস্টিওক্লাস্টের মাধ্যমে বোন রিজর্পশন হয়। তো এই বোন রিজর্পশনের মধ্য দিয়ে ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, যেটা ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপাটাইট, এটা ব্লাডের মধ্যে অ্যাবজর্পশন হয়ে যায়। ওকে ফাইন। তো আমরা 4 ধরনের সেল পড়লাম। তো অস্টিওক্লাস্টটা আসলে আমাদের বোনের জন্য অনেক ইম্পর্টেন্ট, যেটা বোন রিমডেলিংয়ের মধ্যে কাজে লাগে। রিমডেলিং কী বা মানে কীভাবে হয় সেটা আমরা পরে দেখব, সামনে আছে। তো অ্যাসিড ফসফাটেজ, এই এনজাইমটা যেহেতু অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাসিড ফসফাটেজ এনজাইম দিয়ে আমাদের এখানে অর্গানিক ম্যাট্রিক্সটা ভাঙতেছে। সুতরাং অ্যাসিড ফসফাটেজ এটা ক্লিনিক্যালি প্র্যাকটিস করা হয় অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি মেজারমেন্ট করার জন্য। এখন ধরো অস্টিওক্লাস্ট যদি বেশি বেশি থাকে, অস্টিওক্লাস্ট বেশি থাকলে কি হবে? বোনটা ভেঙে যাবে, মানে রিজর্পশন বেশি হবে। তাহলে বোন যদি ভেঙে যায়, এমন কোনো ডিজিজ মানুষের এমনিতেই থাকে, যেমন অস্টিওপোরোসিস, যেখানে বোনটা এমনিতেই ভঙ্গুর অবস্থায় থাকে। তো এই ফ্রেজাইল বোনটা যদি আরও বেশি ভাঙা শুরু করে অস্টিওক্লাস্টের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের বডির জন্য ভালো কিছু হবে না। সুতরাং আমাদের অস্টিওক্লাস্টটাকে অ্যাপোপ্টোসিস আর কি আমরা উচ্চারণ প্রনাউন্স করে থাকি, অ্যাপোপ্টোসিস। তো এই অস্টিওক্লাস্টটাকে যদি আমরা কোনোভাবে মেরে ফেলতে পারি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে, তাহলে আমার কিন্তু অস্টিওপোরোসিসের মাধ্যমে যে অসুবিধাটা হইতো, যে সেলটা এখানে ধ্বংস হয়ে যাচ্ছে, সেলের আমাদের বোনের যে ম্যাট্রিক্স আছে সেটা ভেঙে যাচ্ছে, এইটা কিন্তু আর হইতো না। তাহলে বোন রিজর্পশনটা কমানোটাই আমার উচিত অস্টিওপোরোসিসের ক্ষেত্রে। অস্টিওপোরোসিসের পেশেন্টের ডিল করার জন্য আমার কি বোনটাকে তুলনামূলকভাবে কম ভাঙতে দেওয়া উচিত। তাই অস্টিওক্লাস্ট অ্যাপোপ্টোসিস করাইতে হবে বেশি বেশি। তাহলে এই অস্টিওক্লাস্টটাকে ভাঙার জন্য কি লাগবে? বিসফসফেটেজ এবং ইস্ট্রোজেন। বিসফসফেটস আর ইস্ট্রোজেন, এই দুইটা যদি আমি দিতে পারি, তাহলে অস্টিওক্লাস্ট অ্যাপোপ্টোসিস বেশি বেশি হবে। তাহলে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি এই দুইটা দেওয়া হয়। এখন অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের মধ্যে কিছু ডিফারেন্স দেওয়া আছে। আমরা এতক্ষণ যা পড়লাম এখানে নতুন কিছু নাই, মূলত সেম জিনিসগুলাই আবার লেখা আছে। এটা আমি সেলিম রেজা স্যারের বই থেকে তুলে নিয়েছি। এরপর একটা আমাদের রস হিস্টোলজি থেকে তুলে নেওয়া অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এন্ড অস্টিওক্লাস্ট, এখানে ডিফারেন্স দেওয়া আছে। আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলাই, এখানে আলাদা করে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলোর নাম দেওয়া আছে, কীভাবে ট্রান্সক্রিপশন ঘটছে। ওকে ফাইন, চাইলে স্ক্রিনশট তুলে নাও। ওকে, এরপর আসো একটা, আমরা যখন কথা বলি বিভিন্ন বোনসের পার্টস নিয়ে কথা বলি, তখন আসলে মূলত লং বোন নিয়ে কথা বলি। কথা হলো লং বোন মানে কি? লং বোন যারা আমাদের বডিতে ওয়েট বিয়ারিংয়ের কাজ করে, মূল কথা হলো এটা। এখন লং বোন, শর্ট বোন, এভাবে আরও অনেকগুলো বোন আছে, বোনের 6 ধরনের টাইপ আছে। তো আমরা আপাতত আমাদের হিস্টোলজির মধ্যে লং বোনের পার্টস এবং তার ভিতরের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করব। হিস্টোলজিতে লং বোন নিয়েই আলোচনা করা হয়, বাট জেনারেল অ্যানাটমিতে লং বোন ছাড়া আরও যে 5 টাইপের বোন আছে, সেই 5 টাইপের বোন সম্পর্কেও জানা যায়, তাদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। বাট হিস্টোলজিক্যাল ফিচার আমরা শুধুমাত্র লং বোনেরটাই শিখে থাকি। তো চলো, লং বোনের মধ্যে কী কী পার্টস আছে বা কী কী পার্টস, এগুলো মূলত জেনারেল অ্যানাটমির টপিক। স্টিল যেহেতু আমরা লং বোনের হিস্টোলজি পড়ব, সুতরাং লং বোনের পার্টসগুলো সম্পর্কে একটু জেনে নিতে হবে। তো একদম যে মাথায় থাকে হেড বলি আর লোয়ার ইন্ট বলি, মানে আপার ইন্ট আর লোয়ার ইন্ট। আমরা জানি যে একটা লং বোন হওয়ার জন্য তার মধ্যে কি থাকতে হবে? 2 ইন্ট প্লাস 1 শেফট থাকতে হবে। শেফট মানে বডি, আর 2টা ইন্ট থাকতে হবে, আপার ইন্ট, এই যে আপার ইন্ট আর লোয়ার ইন্ট। এই আপার ইন্ট অ্যান্ড লোয়ার ইন্ট এই দুইটাকে বলা হয় এপিফাইসিস। এখানে যেহেতু এটা উপরের দিকে আছে তাই প্রক্সিমাল এপিফাইসিস, নিচের দিকে আছে তাই ডিস্টাল এপিফাইসিস।
ওকে, আর যে শেফটটা থাকে সেই শেফটার নাম হলো ডায়াফাইসিস। দুই ইন্ডের নাম এপিফাইসিস, শেফটের নাম ডায়াফাইসিস। ইন্ড আর শেফট এর মাঝখানে যে অল্প একটু জায়গা আছে সেটার নাম মেটাফাইসিস। ওকে, আচ্ছা, আপাতত এতটুকু জানলেই হবে। এখন আমরা যদি একটা বোনকে ক্রস সেকশন করি, এভাবে ধরো ক্রস সেকশন করলাম, করার ফলে অ্যাকচুয়ালি এইভাবে পাই। এর মধ্যে দেখতে পারতেছি একদম বাইরে যেটা আছে, বাইরের দিকে এই স্ট্রাকচারটা হলো কম্প্যাক্ট বোন, আর ভিতরে যেটা আছে সেটা হলো ক্যান্সালাস বোন বা স্পঞ্জি বোন। এটাও তোমরা 11-12-এ পড়ে আসছো। তো এখন একটা বোনের যদি বাইরে থেকে ভিতরে আসে, এটা ধরো মোস্ট আউটার আর মোস্ট ইনার। তো আউটার এখানে একদম বাইরে কি থাকে, পেরিওস্টিয়াম, এবং পেরিওস্টিয়ামের অ্যাকচুয়ালি দুইটা লেয়ার থাকে। আমাদের রস হিস্টোলজিতে তেমনভাবে কিছু বলা নাই, তবে জানকুইরাতে দুইটা লেয়ারেই বলা হয়েছে। তবে মুস্তফা কামাল স্যারের বইয়ে এটা 3টা লেয়ারে ভাগ করা হয়েছে, আউটার ফাইব্রাস লেয়ার, মিডল ভাস্কুলার লেয়ার অ্যান্ড ইনার সেলুলার লেয়ার। বাট আমরা যেহেতু জানকুইরার মধ্যে 2 ধরনের লেয়ার দেখতে পারতেছি, 2 লেয়ার দেখতেছি, সুতরাং 2 লেয়ারে দিতে পারি। আউটার ফাইব্রাস লেয়ার যেখানে থাকবে কি টাইপ 1 কোলাজেন ফাইবার, ইনার সেলুলার লেয়ার এখানে যেহেতু কি আছে ইনার সেলুলার লেয়ার, তার মানে কি এখানে অস্টিওপ্রোজেনিটর সেল আছে, অস্টিওপ্রোজেনিটর সেল থাকবে। আমরা পড়ে আসছিলাম যে ইনার সেলুলার লেয়ার অফ দ্য পেরিওস্টিয়াম, এটার মধ্যে থাকে অস্টিওপ্রোজেনিটর এবং অস্টিওব্লাস্ট সেলটাও আছে। তাহলে অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট এগুলো আছে। তারপরে পেরিওস্টিয়ামটা কিন্তু ডেন্স কানেকটিভ টিস্যুর লেয়ার। ওকে, এখন দেখো এটা হলো আমাদের পেরিওস্টিয়ামের টুক। এইটা কম্প্যাক্ট বোনের সাথে কিছু ফাইবার দিয়ে অ্যাড করা আছে। এই ফাইবারগুলোর নাম হলো পারফোরেটিং ফাইবারস অর শার্পে ফাইবার, যেটাও তোমরা 11-12-এ পড়ছো যে শার্পে তন্তু দ্বারা পেরিওস্টিয়ামের সাথে অস্থিগুলো লাগানো থাকে, এটা। তো এই শার্পে ফাইবার অ্যাকচুয়ালি কী জিনিস, এটা হলো পেরিওস্টিয়াল কোলাজেনের বান্ডেল। ওকে, ফাইন। এরপরে দেখো এটা হচ্ছে আমাদের পেরিওস্টিয়াম। এই পেরিওস্টিয়ামটা কম্প্যাক্ট বোনের মধ্যে, এখানে পেরিওস্টিয়াম থেকে কিন্তু ব্লাড সাপ্লাই হয়, ওকে। তাহলে পেরিওস্টিয়াম এটা আমাদের বোনের জন্য ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো গেল একদম বাইরে ছিল পেরিওস্টিয়াম, তারপরে শার্পে ফাইবার, তারপরে কম্প্যাক্ট বোন, তারপরে ক্যান্সেলাস বোনের পরে থাকবে এন্ডোস্টিয়ামটা মেডুলারি ক্যাভিটিকে লাইনিং করে থাকবে। এই হচ্ছে বিষয়। তো আমরা একটু আগাইতে পারি মনে হয়। এখন দেখো পেরিওস্টিয়ামটা হলো ডেন্স কানেকটিভ টিস্যুর একটা লেয়ার, 2 ভাগে ভাগ করতে পারি, আউটার ডেন্স ফাইব্রাস আর ইনার সেলুলারের মধ্যে অস্টিওব্লাস্ট থাকবে আর অস্টিওপ্রোজেনিটর সেল থাকবে। আউটার ডেন্স ফাইব্রাস লেয়ারের মধ্যে টাইপ 1 কোলাজেন ফাইবার, ফাইব্রোব্লাস্ট এবং ব্লাড ভেসেলগুলো আছে। এখন আসো, আচ্ছা, এটা হচ্ছে আমরা সেলিম রেজা স্যারের বই থেকে তুলে নিয়ে আসছি। এটা আমাদের বোনগুলা কীভাবে থাকে, মানে বোনের মধ্যে এরকম আমরা যেটা এই ছবিটা দেখাইছি, এটা তো একটু তুলনামূলকভাবে সুন্দর করে ডিজাইনিং করে আঁকা। এটা হলো সেলগুলা কীভাবে আছে। তো এইখানে হচ্ছে পেরিওস্টিয়ামগুলো একদম বাইরে, তারপরে কম্প্যাক্ট বোনের পরে আরও স্পঞ্জি বোন আছে, সেগুলো এখানে দেখানো হয় নাই। তো পেরিওস্টিয়ামটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে, বোন গ্রোথ অ্যান্ড রিপেয়ারের জন্য কাজে লাগে। গ্রোথ অ্যান্ড রিপেয়ারে কেন কাজে লাগে, কারণ অস্টিওপ্রোজেনিটর মানে যা এ হচ্ছে বোন ক্রিয়েটর, আর অস্টিওব্লাস্ট বোন বিল্ডার, এই দুইটাই থাকে পেরিওস্টিয়ামের মধ্যে। সুতরাং সে বোন গ্রোথ রিপেয়ার না করলে করবেটাকে। তারপরে আউটার লিমিটিং লেয়ার, যেহেতু সে আমাদের কম্প্যাক্ট বোনের মধ্যে একটা আউটার সারফেস ফর্মেশন করতেছে, সুতরাং আউটার লিমিটিং লেয়ারটাও সেই ফর্ম করেছে। তারপর নরিশমেন্ট, যেহেতু ব্লাড সাপ্লাইগুলো পেরিওস্টিয়াম থেকে আসে, সুতরাং নরিশমেন্টটা এটা কোথা থেকে আসবে, অবভিয়াসলি পেরিওস্টিয়াম থেকে। অ্যাটাচমেন্ট সাইট অফ টেন্ডনগুলো অ্যাটাচমেন্ট হয় কোথায়, এই পেরিওস্টিয়ামের মধ্যেই। শেষ। তারপর এন্ডোস্টিয়াম এটা হলো লাইন্স মেডুলারি ক্যাভিটি অফ লং বোন। আমরা দেখে আসছি ছবিটা, এখানে আবারও দেখতে পারি। দেখো একদম বাইরে যেটা আছে সেটা হলো পেরিওস্টিয়াম, এগুলো হচ্ছে পেরিওস্টিয়াম থেকে ব্লাড ভেসেলগুলো আসতেছে। এরপরে যেটা আছে সেটা হলো কম্প্যাক্ট বোন, এটা হলো কম্প্যাক্ট বোন। তারপরে যেটা আছে সেটা হলো স্পঞ্জি বোনের পরে যেটা আছে সেটা হলো এন্ডোস্টিয়াম। খুব ভালো করে বোঝা যাচ্ছে, আমি এরকম বলবো না। একদম বাইরে যেটা করে আছে সেটা হলো এন্ডোস্টিয়াম, এবং তারপরে যেটা থাকবে এই জায়গাটা, এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি, যেটার মধ্যে বোন ম্যারো থাকে। ওকে, তো এই
বোন মেরোর মধ্যে এন্ডোস্টিয়ামের মধ্যে কী কী সেল থাকে? এন্ডোস্টিয়ামের মধ্যে অস্টিওক্লাস্ট ছাড়া সব ধরনের সেলই থাকে, কোলাজেন ফাইবারটাও সাথে থাকে। তো ফাংশন এখানে কী কাজ করবে? যেহেতু অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এরা থাকে, তো এখানে হচ্ছে নিউট্রিশনটা প্রোভাইড করা হলো এর কাজ। এবং এইটা যেহেতু বোন মেরো লাইনিং করে থাকে, সো এটা একটা কাজ যে বোন মেরো লাইনিং করে থাকে। তো আমরা এতক্ষণ পড়লাম যে কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোন, এই দুই টাইপের বোন আছে। এগুলা কিসের উপর বেস করে বানাইছি? হার্ডনেসের উপর বেস করে বানাইছি। যে কম্প্যাক্ট বোনের মধ্যে যথেষ্ট পরিমাণে রিজিড অ্যান্ড হার্ড, ক্যান্সেলাস বোন তুলনামূলকভাবে কম রিজিড অবশ্যই বোন যেহেতু, সুতরাং তাকে রিজিড হইতেই হবে, কিন্তু কম্প্যাক্ট বোন তার মধ্যে হ্যাভার্সিয়ান সিস্টেমটা আছে। তো আমরা এটা পড়ছিলাম ছোটোবেলা, অস্টিওন বা হ্যাভার্সিয়ান সিস্টেম। দেখো এটা হচ্ছে আমাদের একটা বোনের কিছু পার্টস তুলে নেওয়া হয়েছে। এটা যদি একটা পার্টস হয়, এইটাকে আমরা জুম করে দেখতেছি। এখন এই যে আমি একটা সার্কেল দিলাম, এই সার্কেলের ভিতরের অংশটুকুকে, এই পুরাটুকুকে একসাথে আমরা একটা অস্টিওন বা হ্যাভার্সিয়ান সিস্টেম বলি। তাহলে কম্প্যাক্ট বোনের ইউনিটকে বলতে পারি আমরা অস্টিওন, বা যেটাকে আগে প্রিভিয়াসলি হ্যাভার্সিয়ান সিস্টেম বলা হতো, এখনও বলা হয়, তবে এটা মানে আগের নাম হচ্ছে এটা, বর্তমান নাম এটা। তো এখন অস্টিওন এটার বাইরে থেকে একদম একটা অস্টিওন বা হ্যাভার্সিয়ান সিস্টেমের একদম আউটার বর্ডার যে ফর্ম করতেছে তার নাম হলো সিমেন্ট লাইন। ওকে, আর একদম ভিতরের যে লেয়ারটা আছে, ভিতরের যে লাইনটা আছে, সার্কেলটা আছে, এইটা হলো হ্যাভার্সিয়ান লাইন, হ্যাভার্সিয়ান ক্যানেল বা সেন্ট্রাল ক্যানেল। এই সেন্ট্রাল ক্যানেলের মধ্যে দেখতেছি আমরা কিছু ব্লাড ভেসেল আছে, লিম্ফেটিক ভেসেল আছে, নার্ভ আছে। তাহলে ব্লাড ভেসেল, নার্ভ, লিম্ফেটিক ভেসেল এগুলো কোথায় থাকে? এই আমাদের কিসের মধ্যে? এখানে আমাদের সেন্ট্রাল ক্যানেলের মধ্যে থাকে। ওকে ফাইন। তো এখানে আমরা দেখতেছি এটা হলো একদম পেরিওস্টিয়াম দেওয়া আছে, পেরিওস্টিয়াম। তারপরে এই হ্যাভার্সিয়ান সিস্টেমগুলো শুরু হওয়ার আগে পেরিওস্টিয়ামের সাথে এখানে দেখো কিছু ফাইবার, কিছু লেমেলি আছে, তো এই লেমেলিগুলোর নাম হলো এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল লেমেলি। আর এখানে এটা হলো আমাদের কম্প্যাক্ট বোন। এরপরে দেখো এখানে স্পঞ্জি বোন, এখানে ট্রাবিকুলিগুলো দেখা যাচ্ছে। তো স্পঞ্জি বোন এবং কম্প্যাক্ট বোন এদের মাঝখানে যে ফাইবারগুলো আছে, এই ফাইবারগুলোর নাম হলো ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল লেমেলি। তাহলে একদম আউটার যেটা সেটা হলো এক্সটার্নাল, একদম ইনার যেটা সেটা ইন্টারনাল। আর মাঝখানে এখানে যে ফাইবারগুলো থাকে, এই ফাইবারগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল লেমেলি। তাহলে 3 ধরনের লেমেলি আমরা পেয়ে গেলাম। পেরিওস্টিয়ামটাও দেখে ফেললাম, সেন্ট্রাল ক্যানেল বা হ্যাভার্সিয়ান ক্যানেলটাও পড়ে ফেললাম, সিমেন্ট লাইনটাও দেখে ফেললাম। এরপরে দেখো আরেকটা লেমেলির কথা লেখা আছে, সেটা হলো কনসেন্ট্রিক লেমেলি। মানে আমরা যেটা 11-12-এ পড়তাম, যেটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মধ্যে 5 থেকে 15টা, যেটা আমাদের এখন হিস্টোলজির বইগুলোতে পড়ানো হয়, 5 থেকে 20টা লেমেলি থাকে। তাহলে 5 থেকে 20টা কনসেন্ট্রিক লেমেলি থাকে এটার মধ্যে, এই একটা অস্টিওনের মধ্যে। ওকে ফাইন। তো দেখো একটা অস্টিওন বা একটা হ্যাভার্সিয়ান সিস্টেম, তার পার্শ্ববর্তী আরেকটা হ্যাভার্সিয়ান সিস্টেম, এদের মধ্যে যোগাযোগ করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য কিসের মাধ্যমে যুক্ত থাকে? পারফোরেটিং ক্যানেলের মাধ্যমে যুক্ত থাকে। তো এই জিনিসটা আসলে কীভাবে ঘটে এখানে ভালো করে দেখানো আছে। তো দেখো এটা হচ্ছে একটা হ্যাভার্সিয়ান ক্যানেল, এটা আরেকটা হ্যাভার্সিয়ান ক্যানেল। এরা পরস্পরের মাধ্যমে, যে ক্যানেলের মাধ্যমে, যে লাইনের মাধ্যমে যুক্ত আছে, এটা হলো পারফোরেটিং ক্যানেল, বা যেটাকে আমরা ভকম্যানস ক্যানেল বলি, ভকম্যানস ক্যানেল। এই হচ্ছে আপাতত কথাবার্তা। তো ফিগারটা একটু রিভিউ করে ফেলি। একদম বাইরে যেটা আছে তার নাম সিমেন্ট লাইন, একদম ভিতরে যেটা আছে তার নাম সেন্ট্রাল ক্যানেল বা হ্যাভার্সিয়ান ক্যানেল। এর ভিতরে ব্লাড ভেসেল, নার্ভ, লিম্ফেটিক্স আছে। একটা হ্যাভার্সিয়ান সিস্টেম আর একটা হ্যাভার্সিয়ান সিস্টেমের সাথে ভকম্যানস ক্যানেলের মাধ্যমে যুক্ত। একদম আউটার দিকে থাকে এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল লেমেলি, ভিতরের দিকে থাকে ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল লেমেলি, মাঝামাঝি থাকে ইন্টারস্টিশিয়াল লেমেলি, এবং একটা অস্টিওনের ভিতরের যে লেমেলিগুলো আছে সেগুলোর নাম কনসেন্ট্রিক লেমেলি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, কম্পোজিশন কি? একটা হ্যাভার্সিয়ান ক্যানেল, কিছু ব্লাড ভেসেল, নার্ভ, এন্ডোস্টিয়াম অ্যান্ড কনসেন্ট্রিক লেমেলি, এদের মধ্য দিয়ে একটা অস্টিওন গঠিত। তো এরপরে আসো, এই সেম ফিগারটা আমরা আরেকবার দেখতেছি আরেকটা ভিন্ন ভিউতে। সেম জিনিসই, একদম বাইরে আছে পেরিওস্টিয়াম, সেটা ব্লাড ভেসেল সাপ্লাই দিচ্ছে। একদম বাইরের দিকে আছে আউটার সার্কামফারেন্সিয়াল লেমেলি, এগুলো হলো ভকম্যানস ক্যানেল।
এরপরে এই একটার মাঝখানে দুইটা অস্টিওনের মাঝখানে যেগুলো আছে সেটার নাম ইন্টারস্টিশিয়াল ল্যামেলি, এটার নাম হলো এন্ডোস্টিয়াম, যেখানে এরপরে আছে স্পঞ্জি বোন, আর এখানে যে ফাইবারগুলো আছে সেগুলো হচ্ছে ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলি, আর এটা হলো একটা অস্টিওন। এগুলো প্রত্যেকটাই একটা একটা অস্টিওন। অস্টিওনের মধ্যে কি আছে? অবভিয়াসলি সেখানে সেন্ট্রাল ক্যানেল থাকবে এবং ল্যামেলি থাকবে, কিছু কনসেন্ট্রিক ল্যামেলি, আর ব্লাড ভেসেল, নার্ভ লিম্ফেটিক্স থাকবে। এই আর কি। এখানে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলো এখানে টেক্সট হিসাবে লেখা আছে। তো ল্যামেলি কয়টা থাকে? 5 থেকে 20টা থাকে। একবার পড়ে নিলেই হবে। ওকে, ফাইন। এরপর আছি, বোনকে আমরা ম্যাচুরিটির উপর বেস করে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ওভেন বোন আর একটা ল্যামেলার বোন। ওভেন বোনটা হলো ইমেচিওর বোন, ল্যামেলার বোনটা হলো ম্যাচিওর বোন। অর্থাৎ যত ভালো ভালো কথা আছে সবগুলোর জন্য ল্যামেলার বোন, যত খারাপ 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 বলবো না, মানে একটু কম বুঝদার, কম বুঝে, একটু উইক, ইমেচিওর, এগুলো যা কিছু আছে সবগুলা অ্যাডজেক্টিভ আমরা ইউজ করব ওভেন বোনের ক্ষেত্রে। যেমন স্ট্রাকচার দেখো, এটা র্যান্ডম হ্যাপাজার্ডলি থাকে, আর এটা প্যারালাল সাজানো অর্গানাইজড থাকে। কোলাজেন ফাইবার এখানে ইরেগুলার থাকে, এখানে হাইলি অর্ডার করে থাকে। মিনারেলাইজেশন এখানে র্যাপিড বাট ডিসঅর্গানাইজ থাকে, এখানে স্লো বাট ওয়েল অর্গানাইজ থাকে। স্ট্রেংথ এখানে উইক, এখানে স্ট্রং। ফরমেশন স্পিড র্যাপিড, স্লো। সেলুলারিটি মোর অস্টিওসাইট পার ইউনিট ভলিউম, ফিউর অস্টিওসাইট। লেকুনা ক্যানালিকুলি ইরেগুলারলি, রেগুলারলি। প্রেজেন্স ইন বডি এমব্রায়োনিক বোন ফ্র্যাকচার রিপেয়ার প্যাথোলজিক্যাল। তাহলে নর্মালি কিন্তু ওভেন বোন থাকে না, ওভেন বোনটা ল্যামেলার বোনে কনভার্ট হয়। এই অবস্থায় আমরা দেখতে পারি ওভেন বোন হিসেবেই আছে। ম্যাচিওর স্কেলিটন, নর্মাল স্কেলিটনের মধ্যে ল্যামেলার বোনটাই থাকে। এক্সাম্পল দেওয়া আছে, ফিটাল অবস্থায় ফ্র্যাকচার হইলে আমরা দেখতে পারবো ওভেন বোনটাকে। তো এই যে আমাদের ওভেন বোনটা, সে কিন্তু ল্যামেলার বোনের মধ্যে কনভার্ট হয়, কারণ ইমেচিওর অবস্থা থেকে তুমি আস্তে আস্তে ম্যাচিওর হবা। তাহলে ওভেন বোনটাই পরবর্তীতে ল্যামেলার বোন হয়। যে এই প্রসেসে ওভেন বোনটা ল্যামেলার বোনে কনভার্ট হয় তার নামই হলো রিমডেলিং, বোন রিমডেলিং। বোন রিমডেলিং মানে হলো একবার ভাঙা তারপর আরেকবার গড়া। তাহলে ব্রেকডাউন প্লাস ফরমেশন। ওকে, তো প্রথমে ব্রেকডাউন যেহেতু ঘটতেছে, ব্রেকডাউন ঘটার জন্য কাকে অ্যাক্টিভেট করা লাগবে? অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট হইলো। সেই অস্টিওক্লাস্টটা যে আমরা যে একটু আগে প্রসেসটা ডিসক্রাইব করলাম, সেই প্রসেসের মাধ্যমে বোন রিজর্পশন করলো। ওকে, তো এখন এই অস্টিওক্লাস্টটা তো আর থেকে লাভ নাই, অস্টিওক্লাস্টটাকে অ্যাপোপ্টোসিস হইতে হবে। তাহলে সে অ্যাপোপ্টোসিস হয়ে গেল, অ্যাপোপ্টোসিস অফ অস্টিওক্লাস্ট। এটা যখন অ্যাপোপ্টোসিস হয়ে গেল তখন অস্টিওব্লাস্টটা রিজেনারেট হবে, এবং এই অস্টিওব্লাস্টটা আবার এই বোন রিজর্পশনের এগেনস্টে কী হয়? মিনারেলাইজেশন, কারণ সে ডিমিনারেলাইজেশন করত। তাহলে অস্টিওব্লাস্টটা মিনারেলাইজেশন করবে, আর এই অস্টিওব্লাস্টটা মিনারেলাইজেশন করার পরে আমার যেহেতু নতুন করে আবার বোন ফরমেশন হয়ে গেল, তো এখন তার অস্টিওব্লাস্ট থেকেও লাভ নাই। অস্টিওব্লাস্টটা এখন হয় অ্যাপোপ্টোসিস হয়ে যাবে, অথবা অস্টিওব্লাস্টটা অস্টিওসাইটে বা বোন লাইনিং সেলে কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে বোন রিমডেলিং, মানে একবার ভাঙবে তারপর আরেকবার করবে, এই আর কি বিষয়। ওকে, ফাইন। আচ্ছা, অনেকের মাথায় অনেক সময় কোয়েশ্চেন আসে যে বোন রিজর্পশন জিনিসটা কেন প্রয়োজন? মানে ধরো বোন আমার কী দরকার লাগছে ভাঙার জন্য, আমার তো কোনো প্রয়োজন নাই। তো দেখো, একটা বোনের মধ্যে তার মধ্যে যে মেডুলারি ক্যাভিটিটা আছে, এই মেডুলারি ক্যাভিটির মধ্যে কি থাকে? বোন মেরোটা থাকে। যে বোন মেরো থেকে বোন মেরোটা হেমাপয়েটিক স্টেম সেল হিসাবে কাজ করে, সেখান থেকে ব্লাড ভেসেলগুলো অরিজিন হয়। তো এখন এই বোন মেরো ক্যাভিটি যেটা, সেই ক্যাভিটিটা যদি বোনের যে ম্যাট্রিক্স দ্বারা এটা যদি ফিল আপ হয়ে যায়, কম্প্যাক্ট বোন, স্পঞ্জি বোন, এগুলো দ্বারা যদি ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু বোন মেরোটা থাকবে না। বোন মেরো না থাকলে সেগুলো প্রোডাকশনও হবে না, আরবিসি প্রোডাকশন হবে না। সুতরাং আমার বোন মেরো ক্যাভিটিটা থাকা প্রয়োজন। এই অস্টিওক্লাস্ট যদি না থাকতো, তাহলে অস্টিওব্লাস্টের কারণে অস্টিওব্লাস্ট অনেক বেশি ম্যাট্রিক্স ফর্মেশন করতো, অনেক অস্টিওসাইট ফর্মেশন করতো, যার ফলে বোন মেরো ক্যাভিটিটাও ফিল আপ হয়ে যেত। এই বোন মেরো ক্যাভিটিটা যেন ফিল আপ হয়ে না যায়, সেজন্যই মূলত এই বোন রিজর্পশন প্রসেসটা প্রয়োজন। বোন রিজর্পশনের মাধ্যমে কিছু পরিমাণে ভাঙবে, আবার অস্টিওব্লাস্ট যেগুলো আছে সেগুলো দিয়ে ওই ভাঙা অংশটা আবার জোড়া লাগাবে। এইটাই আর কি মূল কথা। তো এই ছিল আমাদের বোন সম্পর্কে। এছাড়া ওসিফিকেশন নিয়ে কিছু কথাবার্তা থাকে, যে বোন কীভাবে ওসিফাই হয়। এই ওসিফিকেশনটা আমরা জেনারেল অ্যানাটমিতে পড়ি। তো এছাড়া আরও কিছু টাইপস আছে,
আমাদের বোনগুলোর টাইপস সম্পর্কে আলোচনা আছে, বোনগুলোর গ্রোথ ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা বোনের ব্লাড সাপ্লাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব জেনারেল অ্যানাটমিতে। হিস্টোলজিতে আমাদের বোন নিয়ে আলোচনা এখানেই শেষ। আশা করছি সবাই বুঝতে পেরেছ। সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থেকো। আসসালামু আলাইকুম।